নতুন বিয়ে করা স্ত্রীর সাথে ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছিলাম, আর সোফার পাশে মেঝেতে বসে টিভি দেখছিল 15 থেকে 16 বছরের কাজের মেয়েটি। ওর নাম শেফালি। আমার স্ত্রী মেয়েটির দিকে তাকিয়ে বলল, তুমি নিচে কেন বসেছো? সোফায় বসো। সে সবসময় নিচে বসে টিভি দেখে। এর আগে তাকে কখনো আমরা সোফায় বসে টিভি দেখার কথা বলিনি। মেয়েটি তাই অবাক এবং কিছুটা ভয় নিয়ে আমাদের দিকে তাকালো। সে বুঝতে পারছে না কি করবে। স্ত্রী তখন উঠে গিয়ে মেয়েটির হাত ধরে সোফায় বসালো এবং হেসে বলল, এখন থেকে সোফায় বসেই টিভি দেখবে, কখনো নিচে বসবে না। মেয়েটি জড়সড় হয়ে খুশি মনে বসে টিভি দেখতে লাগলো। কিছুটা দূর থেকে মা দৃশ্যটি দেখলেন। পরে মা আমাকে তার রুমে ডেকে বললেন, আমাদের সৌভাগ্য যে আমরা খুব ভালো একটা বউ পেয়েছি। আর বাবা বললেন, বউটার যত্ন নিবি, আমি নিশ্চিত এই মেয়ে আমাদের জীবন বদলে দেবে, ঠিক যেমন তোর মা আমাদের জীবন বদলে দিয়েছিল। বাবার কথা শুনে মা অনেকটাই খুশি হয়ে গেলেন। একদিন রান্নায় লবণ একটু বেশি হয়েছিল, তাই বলে গলা চড়িয়ে স্ত্রীকে বললাম, কি রেঁধেছো এসব, মুখেই তো দেয়া যাচ্ছে না। আরো বেশ কিছু কথা বললাম। আমি আসলে বাবা কি বলে সেটা দেখার জন্য বউয়ের সাথে এমন আচরণ করছি। বাবা তখন ছুটে এসে ধমকে আমাকে বললেন, ওই খাবার তো আমিও খেয়েছি, কই আমাদের তো সমস্যা হয়নি, তোর গালে রুচি বেশি মনে হয়। আর মা বললেন, কথা ভদ্রভাবে বলবি, বেয়াদবের মতো কথা সহ্য করব না। আমার বৌমার মতো এই এলাকায় এত সভ্য একটা মেয়ে ভাগ্য গুণে আমি পেয়েছি। আমার বৌমাকে নিয়ে একটা কথাও বলবি না, তোর ভালো না লাগলে তুই না খেয়ে চলে যা। আমি আর কিছু না বলে বড় বড় কদম ফেলে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেলাম। রাতে যখন ঘুমাতে গেলাম, বউ গরম গরম এক বাটি পায়েস নিয়ে খাটের উপর রেখে দিল। বউ বলল, দুপুরের খাবারের জন্য সরি, আসলে আমি বুঝতে পারিনি তোমার ভালো লাগবে না, না হলে অন্যরকম করে রান্নাটা করতাম। পায়েসের বাটি হাতে নিয়ে বলল, এগুলো খেয়ে নাও, খাবার ভালো করে খেতে পারোনি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি কোনো কথাই বললাম না, শুধু মিটমিট করে হেসেই যাচ্ছি। মনে মনে ভাবলাম, একটা মেয়ের এত গুণ থাকতে পারে। ওর হাত থেকে পায়েসের বাটিটা নিয়ে রেখে দিয়ে বললাম, আরে খাবার টেবিলে আমি ওটা এমনি এমনি বলেছি, দেখছিলাম তোমার প্রতি মা বাবার দরদ কতটুকু আছে। এ কথা বলে তাকে জড়িয়ে ধরলাম, সেও আমাকে জড়িয়ে ধরলো। পরের দিন অফিসে গিয়ে জানলাম বড় অঙ্কের টাকার হিসেবে গন্ডগোল হয়েছে। আর অফিসের টাকার দায়িত্ব যেহেতু আমার, তাই দোষটা আমার উপর পড়লো। বস আমাকে শান্ত গলায় বললেন, টাকার হিসেব যদি না মেলে তাহলে পুলিশকে জানাবেন এবং চাকরিও যাবে। এ কথা বলে বস চলে গেলেন। শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পুরো অফিস তন্ন তন্ন করে খুঁজেও ওই টাকাগুলো সন্ধান পেলাম না। অফিসের বাইরে অন্য কোথাও রেখেছে কিনা তাও মনে পড়লো না। অফিসে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলাম, কিন্তু টাকার কোনো হদিস পেলাম না। বিধ্বস্ত মনে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে প্রথম যে কাজটা করলাম তা হলো স্ত্রীর কাছে ক্ষমা চাইলাম। সেই সাথে বললাম, জীবনে আর কখনো তোমার সাথে বাজে আচরণ করব না, কথা দিচ্ছি। স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলল, কাজের মেয়ে শেফালিকে আবার স্কুলে ভর্তি করাতে চায়, আমি নিজে ওকে পড়াবো। অপ্রত্যাশিত কথাটা শুনে খানিক সময় ওর দিকে চেয়ে রইলাম। তারপর বললাম, তাহলে ঘরের কাজ করবে কে? আমি শুনেছি ওর মা গ্রামে মানুষের বাড়িতে কাজ করে, কোন রকম বেঁচে আছেন, তুমি তাকে এখানে নিয়ে এসো, উনি আমাদের বাড়িতে কাজ করবেন। আর মা মেয়ে একসাথে থাকলে তাদেরও ভালো লাগবে। তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। সেদিন দুহাত ভর্তি মিষ্টি নিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন বাবা পুনরায় আমাকে বললেন, বউটার যত্ন নিবি। বাবাকে তখন বললাম, আপনি সবসময় বউয়ের যত্নের কথা কেন বলেন? বাবা উত্তরে বললেন, একটা মেয়ে যখন বাবা মার বাড়ি ছেড়ে অচেনা এক বাড়িতে আসে, তখন আল্লাহ ওই মেয়েটার মধ্যে সৌভাগ্য দিয়ে পাঠান। যারা ওই সৌভাগ্যের যত্ন নেয় তাদের জীবন আলোতে ভরে ওঠে, আর যারা অযত্ন করে তাদের জীবন ভেঙে চুরমার হয়ে যায়। এটা আমার মুখের কথা নয়, নবীজির কথা। নবীজি বলেছেন, মেয়েরা হলো বরকত এবং কল্যাণের প্রতীক। আমি তখন বুঝতে পারলাম বাবা কেন কোনোদিনও মায়ের সাথে খারাপ আচরণ করেননি, আর সেজন্যই হয়তো শূন্য হাতে জীবন শুরু করে আজ উপরে উঠে এসেছেন। এতক্ষণ পরে পড়ার টেবিলে আমার স্ত্রী তখন শেফালিকে পড়াচ্ছিল। মেয়েটা পড়াশোনা ভালো করছে। আমি দরজায় দাঁড়িয়ে শেফালির দিকে তাকালাম। সে আমাকে দেখে হাসলো। তখন আমার মনে হলো, চাকরি এবং কোটি টাকার সম্পত্তি পেয়ে যে আনন্দ পেয়েছি, তার চেয়ে অনেক বেশি আনন্দ পেলাম শেফালির হাসি মুখ দেখে। শেফালি পড়ছে। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। পরের দিন বিকেলবেলা অফিস থেকে আসলাম। পেছন থেকে দেখলাম আমার স্ত্রী ফ্রিজ থেকে কি যেন বের করছিল। তখন আমি কোনো কথা না বলে হাতের ব্যাগটা টেবিলের উপর রেখে আস্তে আস্তে পেছনে গিয়ে ও মাই সুইট হার্ট বলে জড়িয়ে ধরলাম। অমনিতে ঘুমটা টেনে দিয়ে চমকে উঠলো। আমার সাথে প্রচন্ড জড়াজড়ি করছিল হাত ছাড়িয়ে নেওয়ার জন্য। আমি বললাম, আজকে আমি অনেক খুশি বেবি, তোমার মতো স্ত্রী কজনের কপালে জোটে। আসলে এটা আমার স্ত্রী ছিল না, ছিল কাজের মেয়ে শেফালি। আমার স্ত্রী শাড়ি পরেছিল, আমি পেছন থেকে বুঝতে পারিনি। এমন সময় আমার স্ত্রী ওয়াশরুম থেকে মাথায় গামছা পেঁচিয়ে বের হচ্ছিল এবং দেখতে পেল আমি শেফালির সাথে জড়াজড়ি করছি। আমার স্ত্রী দৌড়ে এসে আমার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে শেফালিকে ছাড়িয়ে নিয়ে রুমের ভেতর ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। আমি মুহূর্তের মধ্যে বেকুবের মতো হয়ে গেলাম এবং নিজের হাতের দিকে তাকাচ্ছি। এটা আমি
আমি কি করলাম, আমি দরজায় গিয়ে অনেক ডাকাডাকি করলাম। শেফালি কিংবা আমার স্ত্রী কেউ দরজা খুলল না। আমি আর কোনো কিছু কথা না বাড়িয়ে মা বাবার রুমে চলে গেলাম। মা বাবাকে সমস্ত কথা খুলে বললাম। তারা আমাকে প্রচন্ড বকা দিল। তারপর বাবা মা দুজনেই আমি সহ আবারও রুমের দরজায় আসলাম। এসে দেখলাম দরজা খোলা আছে। তাড়াতাড়ি রুমে ঢুকে গেলাম। শেফালি এক কোণে বসে কান্না করছিল। এদিক ওদিক তাকালাম, আমার স্ত্রীকে কোথাও দেখা যাচ্ছে না। মা শেফালিকে জিজ্ঞেস করলো, বৌমা কোথায়? শেফালি কোনো কথা না বলে শুধু কান্না করে যাচ্ছে। মা আবার জিজ্ঞেস করলো, বলছি বৌমা কোথায়? শেফালি মাথা তুলে বলল, ম্যাডাম আমাকে প্রচন্ড গালাগালি করেছে, তারপর কাপড়ের ব্যাগ নিয়ে বাপের বাড়িতে চলে গেল। আব্বা বলল, তোকে এত করে বললাম বৌমার যত্ন নিস, শেষে তুই এই প্রতিদান দিলি। মা শেফালিকে জিজ্ঞেস করেছে, তোকে কি সবসময় ডিস্টার্ব করতো? শেফালি কাঁদতে কাঁদতে বলল, সাহেব আমাকে কোনো সময় একটা খারাপ কথাও বলেনি, একটু রাগারাগি পর্যন্ত করেনি। সাহেব অনেক ভালো মানুষ। আজকে কেন এমনটা হলো আমি বুঝতে পারছি না। মা বিশ্বাস করো, তোমাদের বউয়ের শাড়ি পরা ছিল, আমি বুঝতে পারিনি এটা শেফালি। আমার মনে বিন্দু মাত্র পাপ নেই। রাতের বেলা পুরো বাড়িটা কেমন জানি স্তব্ধ হয়ে গেল। কেউ কারোর সাথে কথা বলে না, সবাই চুপচাপ হয়ে যার যার রুমে বসে রইল। শেফালি ভাত রান্না করে টেবিলের উপর রেখে মুখ কালো করে এক পাশে বসে রইল। আমি রুম থেকে উঠে এসে এসব দৃশ্য দেখে মায়ের রুমে গেলাম। মা বাবা দুজনকে অনেক ডাকাডাকি করলাম। তারা সোজা জবাব দিয়ে দিচ্ছে ভাত খাবে না, যতক্ষণ পর্যন্ত আমার বৌমাকে এনে না দিস ততক্ষণ ভাত খাবো না। অনেক ডাকাডাকির পরে ব্যর্থ হয়ে ডাইনিং রুমে এসে এদিক ওদিক তাকাচ্ছি। হাস্যোজ্জ্বল বাড়িটি মুহূর্তের মধ্যে কেন জানি মৃত বাড়িতে পরিণত হলো। এমন সময় টুংটাং করে কলিং বেলের শব্দ বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুললাম, দেখলাম আমার স্ত্রী চলে এসেছে। শেফালি দৌড়ে এক চিৎকার দিয়ে বলল, খালাম্মা ম্যাডাম চলে এসেছে। সাথে সাথে আমার মা বাবা দুজন দৌড়ে আসলো। বুকে জড়িয়ে ধরে মা বলল, হারামজাদি মেয়ে, কেন চলে গেলি আমাকে ফেলে? বৌমা মুচকে হাসি দিয়ে বলল, মা আমি কোথাও যাইনি, পাশের বাড়ির আন্টির কাছে ছিলাম, দেখছিলাম তোমরা কতটুকু আমাকে ভালোবাসো। আমার স্বামীর সাথে শেফালির ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। বাবা বলল, হারামজাদা, তোকে না বলেছি বউয়ের যত্ন নিতে? সাথে সাথে সবাই পিক করে হেসে দিল। সম্মানিত দর্শক, এরকম সুন্দর একটা মুহূর্ত আমরা প্রতিটি ফ্যামিলিতেই চাই। একদিন আমাদেরকে সংসার ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই কাউকে কাজের মেয়ে কর্মচারী বলে ধিক্কার না দিয়ে সবাই মিলেমিশে জীবনযাপন করা উত্তম বলে মনে করি আমি মঞ্জুর মোর্শেদ। গল্পটি ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।